কেউ কাউকে ছেড়ে দেন না, এভাবেই ধরে থাকবেন। মানে আমাদের সামনে আর কোনো আশা নাই, কিন্তু আমাদেরকে জিততে হবে, হয় বাঁচো নয় মরো। ব্যাপারটা ছিল ওই রকম পরিস্থিতি। সেই জিল্লুরের রক্তমাখা বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশকে সাক্ষী রেখে স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক দাবি, এক্ষুনি হাসিনার পদত্যাগ, সম্মিলিতভাবে। জুলাই মাস শুরুতেই বলছিলাম যে আপনার আইকনিক একটা আন্দোলনের সময়কার একটা দৃশ্য আপনি বলছিলেন, সম্ভবত ভোরবেলা বলছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। বাংলা নিউজের দর্শকদের জন্য সেদিনের প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। সেদিন ছিল 5 আগস্ট সকালে। আর হচ্ছে যে শহীদ মিনারে যখন স্টুডেন্টরা জড়ো হচ্ছিল, তখন এদেরকে সাউন্ড গ্রেনেড এবং গোলা বারুদের মধ্য দিয়ে, টিয়ার গ্যাসের মধ্য দিয়ে এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় 8:30-9টার দিকে। ওই মুহূর্তেই হচ্ছে স্টুডেন্টরা গিয়ে আশ্রয় নেয় ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং কিংবা ঢাকা মেডিকেলের ভিতরে। তা আমিও সেদিন সকালে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে চারদিকে লড়াই হচ্ছে, কিন্তু শহীদ মিনার মেইন জমায়েত সেটা নষ্ট হয়ে গেল। এখন যদি চাংখারপুলের এই রোডটাও যদি আমরা ছেড়ে দেই, তার মানে তো আমরা ধরেই নিলাম যে হাসিনাকে জিতাই দিচ্ছে এই জায়গায়। ওই মানসিকতা থেকে উপস্থিত আমরা যারা ছিলাম তাদের সবাইকে বললাম, চলেন আমরা এই রোডটাতে আবার নাম, আমরা আবার মাঠে নাম। তখন ইনস্ট্যান্ট ধরেন এখানে 150-200-250 লোক এখানে ছিল, এদেরকে সবাইকে ডেকে আনা হয়েছে। আমরা কেউই কাউকে আসলে প্রপারলি চিনতাম না এখানে। সবার একটাই টার্গেট ছিল যে হাসিনাকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই, এবার আমাদের জিততে হবে। ব্যাপারটা হচ্ছে ওই রকম। মানে আমাদের সামনে আর কোনো আশা নাই, কিন্তু আমাদেরকে জিততে হবে, হয় বাঁচো নয় মরো। ব্যাপারটা ছিল ওই রকম পরিস্থিতি। তো ওই রকম পরিস্থিতিতে আমার মনের অজান্তেই সবাই যখন এখানে দাঁড়ালো, আমি আমার মনের অজান্তেই সবাইকে বললাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবে না। আমি বিশ্বাস করি সেনাবাহিনী আমাদের বুকে গুলি চালাবে না। উপস্থিত যারা ছিল কেউ কাউকে আমরা চিনতাম না, জানতাম না, বুঝতাম না। এই কেউ কাউকে ছেড়ে যান না। বয়ানটা দেওয়ার পরে আপনি এখনও ভিডিওটা দেখেন, ছেলে মেয়েগুলো হাত তুলল পড়ে যে আমরা ছেড়ে যাব, আসলেই ছেড়ে যায় না। এই বক্তৃতার পরে আমরা এই ছেলে মেয়েগুলো নেমে গেলাম। নেমে গিয়ে ওইখানে সর্বপ্রথম যে ছেলেটা শহীদ হয়েছে একদম আমার সামনে ছিল, আমার বক্তৃতার সময় আমার ভিডিওতে এখনও দেখা যায় ছেলেটাকে, মানিক মিয়া সাহারিক, মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিল, নারায়ণগঞ্জ তোলারাম কলেজের স্টুডেন্ট ছিল, তখনও চিনতাম না। সর্বপ্রথম স্নাইপারাটাকে সাহারিক শহীদ হয় একদম ক্লোজ জায়গা থেকে, একদম আমার সামনে থেকে। এরপরে সেই জায়গায় শহীদ হয় ছোট্ট ছেলে আনাস। চিঠি লিখে আসছিল নবম শ্রেণীর বাপ মার উদ্দেশ্যে, যদি আর না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত হয়েছে, প্রতিটি ভুলের জন্য সে আনাস ওই স্পটে শাহাদাত বরণ করে। এমন আরও 3 জন স্পট শাহাদাত বরণ করে, স্পট মানে একদম স্পট ডেথ, শাহাদাত বরণ করে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন 2 জন প্রথমে মারা যাওয়ার পরেও আমরা কিন্তু ছেড়ে দিই নাই ওই জায়গাটা। এরপর আমি আবার মাইক হাতে এদেরকে বলতেছিলাম যে তোমরা এই ওয়ালগুলোতে ভাঙচুর করো না। এই টিনের ওয়ালে যদি আমরা ভাঙচুর করি, আওয়াজগুলোর কারণে পুলিশ আরও বেশি গুলি করতেছে এখানে। আমরা যে যত শক্তি আছে আমরা শুধু পুলিশের দিকে শক্তিগুলো ক্ষয় করবো, এখানে ভাঙচুর করো না, তোমরা এখানে আওয়াজ করো না। আবার উপর দিয়ে ভাই বৃষ্টি পড়তেছে, আপনি যে টিয়ার গ্যাস ঝাঁজ কমানোর জন্য আগুন জ্বালাবেন সে সুযোগটা পর্যন্ত আপনার নাই, কিন্তু কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না। 2 জন শাহাদাত বরণ করে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে। এই যে এই একজনকে 2 জন নিয়ে যাচ্ছে, কিন্তু বাকি কেউ মাঠ থেকে উঠে যাচ্ছে না। প্রায় 1 ঘন্টার মতো আমরা সেখানে নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র সাহস নিয়ে লড়াই করাইতেছি। টিয়ার গ্যাস, গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, আরে বাবা এখনও কানে বাজে সাউন্ড গ্রেনেড আওয়াজ, এক এক ধরনের এক এক রকমের সাউন্ড গ্রেনেড। একটা আওয়াজের ঠেলাই তো মানুষ এখানে থাকার কথা ছিল না। এরপর শেষ পর্যন্ত এখানে প্রায় 5 জন এখানে শাহাদাত বরণ করে, এবং আশেপাশে আমাদের ডাইনে বামে যারা ছিল প্রত্যেকের গায়ে হয় ছড়া গুলি লাগছে, না হলে কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। কারো পায়ে গুলি লাগছে, কারো হাতে গুলি লাগছে। আপনি 10,000 মানুষের সংগ্রামে যতটুকু না হয়, সেখানে 300-200 মানুষের সংগ্রাম মনে হয় তার চেয়ে বেশি স্পিড ছিল। আমার বক্তৃতা কিন্তু গোটা বাংলাদেশের উদ্দেশ্যে ছিল না। ওই সময় আমরা যারা উপস্থিত ছিলাম, এই বক্তৃতা ছিল শুধুমাত্র আমাদের জন্য, আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই। মানে একটা যুদ্ধের ময়দানের একটা অংশের যুদ্ধ কীরকম হতে পারে, যে একটা বয়ান আপনি বয়ান দেওয়ার পরে সেই বয়ানে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম, সেই ঐক্যবদ্ধ থেকে আমরা মাঠে নেমে গেলাম। মাঠে কিনে ওই স্পট থেকে 5 জন শাহাদাত বরণ করলো, অনেকে গাজী হয়ে এখান থেকে ফিরল, কিন্তু বিজয় নিয়েই সবাই বাসায় ফিরল। একটা যুদ্ধের ময়দানের
জীবন্ত দৃশ্য হচ্ছে 5 আগস্টের ওই চাঙ্কারপুলের দৃশ্যটা। এরপরে তো আপনার হচ্ছে যে আমি মাঝে মাঝে এখনও মানে আশ্চর্য লাগে বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো বা অনেকেই আমাকে যখন আমি যাই আমার সেটে বসলে আমাকে জিজ্ঞেস করে শুধু এই কথাটাই জিজ্ঞেস করে যে কেউ কাউকে ছেড়ে যায় না। আসলে তো এটা তো ছিল চূড়ান্ত বিজয়ের দিনের লড়াই, কিন্তু আমাদের লড়াই তো ছিল এই 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 পরিকল্পনা, এক দফার পরিকল্পনাটা তো আমি 7 জুন থেকে আমরা আনুষ্ঠানিক মিটিং করছি এটা নিয়ে। এগুলো আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, সব স্ক্রিনশট আমার মেসেঞ্জার গ্রুপে এখনও পর্যন্ত আছে। আমাদের টার্গেটই ছিল আমাদেরকে এক দফায় ত্বরান্বিত করা। এই যে 18 জুলাই এই বসুন্ধরা গেট থেকে শুরু করে আপনার হচ্ছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক ঐতিহাসিক লড়াই ছিলাম ওই দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। জিল্লুরের যে লাশ, আমরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে জিল্লুরের লাশ যখন দেখি, এই জিল্লুরের লাশ তো আমাদের প্রত্যেককে লাশ হয়ে যাওয়ার মতো অনুপ্রেরণা দিছে। আমরা যেন কেউ বেঁচে না থাকি, কিন্তু হাসিনা থাকতে পারবে না। জিল্লুরের লাশ দেখার পর কারোরই মাইন্ড ঠিক ছিল না। সেই জিল্লুরের রক্তমাখা বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশকে সাক্ষী রেখে স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ, সম্মিলিতভাবে। সুতরাং এক দফার স্লোগান তো ওই মানে হচ্ছে যে লাশকে সাক্ষী রেখে রাজপথ থেকে উত্থিত হয়েছে, কোনো ঘর থেকে তো আর এক দফা আসে নাই। সুতরাং হচ্ছে যে আপনার এদিকের যে সংগ্রামটা ডে 1 থেকে করে গেছি, কিন্তু 5 আগস্ট সকালে চাংখারপুল থেকে যে বেঁচে ফিরছি, কারণ একদম পাশ থেকে তো মারা গেছে আনাস, শাহারিক, এগুলিটা তো আমার উপরেও আসতে পারত। মানে এখনও ওই দৃশ্য আমি আপনাকে বর্ণনা করতে পারবো না ওইখানে কী ছিল, কী মুহূর্ত ছিল। ও ছাদের উপর থেকে স্নাইপার, চারপাশ থেকে গুলি, টিয়ার গ্যাস, কীভাবে বেঁচে আসছি। এখনও আমি জিন্দা। মাঝে মাঝে আমি যখন নীরবে নিভৃতে থাকি, তখন আমার মনে হয় আসলে আমাদের জিন্দা থাকার কথা ছিল না। কবর কোথায় হইতো, লাশ কে আনতে যাইতো, আমি তো আমার পরিবারকে চিনি, কিভাবে এটা সহ্য করতো তারা, আমি ভাবনাগুলো সুতরাং জিজ্ঞেস করলেন না হেরে গেলেন না জিতে গেলেন, বাস্তবতা যেটা, আমি যে পরিস্থিতি ফেস করে আসছি, আমি আবিদের জন্য বাংলাদেশের রাজনীতিতে আমার আর কিচ্ছু পাওয়ার নাই। আমি যা দেখেছি, আমার যে দায়িত্ব পালন করেছি, এই রকম সময় আমরা জিন্দা থাকতে, আমরা জীবিত থাকতে বাংলাদেশে আর আসবেও না, আর সে দায়িত্ব পালন কেউ করতেও পারবে না, কিংবা আমাদেরও সেই দায়িত্ব পালন করা লাগবে না। সুতরাং এই যে জীবিত আসছি, জীবিত আছি, শহীদদেরকে স্মৃতিচারণ করতে পারতেছি, এটি আমাদের মানে জীবনের হচ্ছে ধরে নেন এটি সফলতা আর কি। সুতরাং আমাকে আপনি কী দিয়ে কিংবা মানে কীভাবে আপনি আমাকে কিসের বিনিময়ে আপনি আমাকে বৃহৎ করবেন, এগুলো আমার তো বেঁচে থাকারই কথা ছিল না। সুতরাং কোনো ইন্টারেস্ট এখন আর কাজ করে না।